যে কোনো একজন বলো তো। আমি বলি। হ্যাঁ বলো। ফটোকপি বলছে না তো, ফটোকপি ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট, কিন্তু ফটোকপি হিসাব তো না। ফটোকপি তো আর ক্রয় করা যায় না। ফটোকপির জন্য কাগজ ক্রয় করছে, কাগজ। কাগজ। তো ক্রয় হিসাব ডেবিট। হুম হুম জি তো ক্রয় হিসাব জি ডেবিট আর জি জি নগদান হিসাব ক্রেডিট। জি, থ্যাংক ইউ। তাহলে এখানে কি হবে? সো বলো এখন কার কি প্রশ্ন আছে এখানে? স্যার না, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ, খুব ভালো কথা। স্যার আমাকে একটা জানতে বলে দিতে পারবে? বলো। স্যার চেকে পণ্য বিক্রয় ৮,০০০ টাকা। চেকে পণ্য বিক্রয়। এটা একটু বল। এক মিনিট আমি ৮,০০০ টাকা। আমি একটু ছবিটা একটু সেভ করে নেই, তারপর আমি দিচ্ছি, বলতেছি। তুমি কি বললা? চেকে বিক্রয় ৮,০০০ টাকা। আচ্ছা, তুমি যখন চেকে পণ্য বিক্রি করবা, তো তোমার চেকে পণ্য বিক্রি করলে তোমার তো নগদ টাকা আসবে না, চেক আসবে। অর্থাৎ ব্যাংকে টাকা বাড়বে। তো ব্যাংকে টাকা বৃদ্ধি পেলে কি হবে? ব্যাংক হিসাব ডেবিট হবে। ব্যাংক হিসাব ডেবিট হবে। আচ্ছা, তুমি কাজটা করতেছো কি? বিক্রয় করতেছো, অর্থাৎ তোমার আয় হচ্ছে, বিক্রয় নামক আয় বাড়তেছে। তো আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এজন্য বিক্রয় হিসাব ক্রেডিট। স্যার তো বিক্রয় হিসাব ক্রেডিট না? বিক্রয় হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট। বলো কি বলতেছিলা? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। স্যার তো আমার স্যার ক্লাস স্যার ওই যে কি করা হ্যাঁ না, ওই যে পুরো কাইটা দিছে কো যাবে না বলে হয় নাই। কে দিছে? এই লেখছি আমিও ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব হ্যাঁ, কেটে দিছে। কেন এখানে তো বলে দিছে? হ্যাঁ এখানে তো বলে দিছে না চেকে পণ্য বিক্রয়, তো এটাই তো হইবে। হ্যাঁ, এখানে ১ নং সৃজনশীল শেষ করেছিলাম। আজকে আমরা ২ নম্বর সৃজনশীল নিয়ে কাজ করব। জনাব অপু ২০২৫ সালের ১ জানুয়ারি নগদ ১,৭০,০০০ টাকা এবং প্রতিটি ৭৫,০০০ টাকা মূল্যের ২টি ফটোকপি মেশিন নিয়ে কম্পোজ অ্যান্ড কপি নামে একটি ব্যবসায় শুরু করেন। উক্ত মাসে তার ব্যবসায়ে অন্য লেনদেনগুলো নিম্নরূপ। তো জানুয়ারির ৩ তারিখে ব্যাংকে ৫০,০০০ টাকা দিয়ে একটি হিসাব খুলছে। দোকানে বৈদ্যুতিক মিটার সংস্থাপনের খরচ ১৫,০০০ টাকা, ফটোকপি ও কম্পোজের কাগজ ক্রয় ২,০০০ টাকা, বাকিতে একটি ফ্যান ক্রয় ৩,০০০ টাকা, দোকানের পরিচিতির জন্য এলাকায় ২,০০০ টাকা ব্যয়, প্রচারপত্র বিতরণ, একটি স্কুলের প্রশ্ন ফটোকপি বাবদ নগদে পাওয়া গেল ৮,০০০ টাকা, দোকান ভাড়া বাবদ ৫,০০০ টাকা, চেক প্রদান। বলতেছে উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে হবে। তো আমি এর আগে কিন্তু প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করা শিখিয়েছিলাম। প্রারম্ভিক মূলধনের পরিমাণ কিভাবে নির্ণয় করতে হয়? তো প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিতে হয়, তাহলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ পাওয়া যায়। সো এটার হচ্ছে আমরা ছক করব হলো তারিখ বিবরণ টাকা। এটা হচ্ছে ২ নং প্রশ্নের উত্তর। ২ নং প্রশ্নের সমাধান। আর এটা হচ্ছে ক। তো কি বলা আছে? তাহলে কি সূত্রটা কি ছিল? যে প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তাহলে প্রারম্ভিক মোট সম্পদ এখানে কি আছে? তো প্রারম্ভিক জিনিসটা হচ্ছে মূলত যদি ১ তারিখ দেওয়া থাকে, অর্থাৎ বছরের প্রথমে বা ১ তারিখ, তাহলে সেটাকে কি বলা হয়? প্রারম্ভিক বলা হয়। ১ তারিখে বছরের প্রথমে থাকলে। তাহলে দেখো এখানে ১ তারিখে কি আছে? ২০২৫ সালের ১ জানুয়ারি নগদ ১,৭০,০০০ টাকা এবং প্রতিটি ৭৫,০০০ টাকা মূল্যের ২টি ফটোকপি মেশিন। তাহলে এইখানে আমরা লিখব কি ২০০০ কত সাল? ২০০০ হচ্ছে ২৫ সাল। ২০২৫ সাল। আর তারিখ হচ্ছে কত? তারিখ হচ্ছে ১ তারিখ, জানুয়ারি মাসের ১ তারিখ। তাহলে লেখো জানুয়ারি মাসের ১ তারিখ। এরপরে লেখা হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ। প্রারম্ভিক মোট সম্পদ। প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ দিব। তো আমি লিখলাম প্রারম্ভিক মোট সম্পদ। এখন সম্পদ কি ছিল? প্রথমত সে নগদ টাকা ১,৭০,০০০ নিছে। এই নগদ টাকা হচ্ছে একটা সম্পদ, ১,৭০,০০০ টাকা লিখলাম এখানে। তারপর দেখো নগদ টাকা নেওয়ার পর আর কি নিছে? নগদ টাকা নেয়ার পরে সে নিচে হচ্ছে ফটোকপি মেশিন নিছে। ফটোকপি মেশিন নিছে কত টাকা? ৭৫,০০০ টাকা। তাহলে ফটোকপি মেশিন দুইটা নিছে, ৭৫,০০০ টাকা গুণ ২।
তাহলে কত হবে? 1,50,000 টাকা। 1,50,000 টাকা। সো দুটো মিলে এখন তুমি যোগ করে দাও, দুইটা মিলে এখন তুমি যোগ করে দাও। সো যোগ করলে কত হয়? 1 লক্ষ 2 লক্ষ 3,20,000 টাকা, রাইট? 3,20,000 টাকা। তাহলে তার বছরের প্রথমের সম্পদ ছিল 3,20,000 টাকা। এখানে কিন্তু দায় নাই, খেয়াল করে দেখো, উনি কোনো দায় নেয় নাই। হ্যাঁ, উনি কোনো দায় এখানে নেয় নাই। দেখো, শুধুমাত্র উনি দুটো সম্পদ নিছে, একটা হচ্ছে নগদ টাকা নামক সম্পদ, আর একটা হচ্ছে কি ফটোকপি মেশিন নামক দুটো সম্পদ, দুটো ফটোকপি মেশিন আর কি। তাহলে মোট কত টাকা? 1,70,000 আর 75,000-এর দুইটা। তো যেহেতু 75,000-এর দুইটা, এই জন্য 2 দ্বারা গুণ করছি। তাহলে 75,000 গুণ 2। এখন এখানে উনি ঋণ নিতে পারতো, উনি পাওনাদার নিতে পারতো। তো যাই নিবে সব কিছু কী হবে? এখানে যোগ করতে হবে। হ্যাঁ, যোগ করে তারপর এখান থেকে ঋণটা বাদ দিয়ে দেবো, পাওনাদারটা বাদ দিয়ে দেবো। সেগুলো আমরা আরও অঙ্ক পাবো। আমরা অবশ্য বইয়ের অঙ্ক শেষ হওয়ার পরে তারপর কিন্তু গাইডের অতিরিক্ত সৃজনশীল ধরবো, লেকচার কিংবা পাঞ্জেরি। লেকচার ধরার সম্ভাবনা বেশি আছে। তো আমরা লেকচারের সৃজনশীল যে অতিরিক্ত থাকবে সেগুলো আমরা ইনশাল্লাহ সমাধান করব। তখন আরও অনেক টপিক জানতে পারবো, অনেক কিছু বুঝতে পারবো। সো এই হচ্ছে আমাদের কাজ। এখন বলো এখানে কে বুঝো নাই বা কোনটা কোনো প্রবলেম আছে কিনা? এটা একবারে নতুন অফার। যারা আমার কোর্সে ইতোপূর্বে ভর্তি হয়েছো বা ভর্তি হওয়ার চিন্তা করেছো তাদের জন্য বলি, আমার নতুন অফারটা হচ্ছে হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং উদ্যোগ, একসাথে 3টা বই। খেয়াল করে দেখো, হিসাব বিজ্ঞান, ফিনান্স এবং ব্যবসায় উদ্যোগ, এই 3টা বই তুমি কমপ্লিট করে নিতে পারবে একদম 50% ডিসকাউন্টে। 50% ছাড় থাকবে। আগে ছিল 2,400 টাকা, এটা কেটে দিয়েছি, এখন হচ্ছে 1,200 টাকা মাত্র। অর্থাৎ 1,200 টাকা একবারই পেমেন্ট করতে হবে। অনেকে প্রশ্ন করে, স্যার টাকাটা কি একাধিকবার দিতে হবে, প্রতি মাসে দিতে হবে? না, একবারই পেমেন্ট করতে হবে। 6 মাস তোমার ক্লাস চলবে, এর মধ্যে বই কমপ্লিট হয়ে যাবে। বাকি 6 মাস রিভিশন হবে। কারো কোনো ডাউট থাকলে, প্রবলেম থাকলে সেগুলো সলভ করে দেওয়া হবে। হয়তো তখন ওইভাবে ক্লাস হবে না নিয়মিত, কিন্তু প্রবলেমগুলো সলভ করা হবে। যখন অনেকগুলো প্রবলেম একসাথে জমে যাবে তখন সেটা সমাধান করা হবে। 6 মাসের মধ্যে তোমার বইটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই ছাড় যদি তুমি গ্রহণ না করো তাহলে তোমার কপাল খারাপ, তুমি হয়তোবা ভালো রেজাল্ট করতে চাও না। আমি বলে দিচ্ছি, আমার এই কোর্সের মেইন ফোকাস হচ্ছে কিভাবে একজন স্টুডেন্ট A+ পেতে পারে। হ্যাঁ, A+ আমার টার্গেট। অর্থাৎ তুমি যতই দুর্বল স্টুডেন্ট হও না কেন, আমার টার্গেট হচ্ছে তোমাকে নিয়ে A+ পাওয়ানো। সো যারা A+ পেতে চাও, একটু কষ্ট করে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যোগাযোগ করে যত দ্রুত পারো কোর্সে ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার প্রক্রিয়াটা আমাকে ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করতে পারো। জাস্ট পেমেন্ট করে দিলেই হবে। 1,200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে হবে যে আমি টাকা পাঠাইছি এই নাম্বার থেকে। তো টাকা পাঠানোর পরে তোমাকে সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে। তারপর তোমাকে ট্রেনিং করানো হবে কীভাবে ক্লাস করতে হয়। এই যে জুম অ্যাপে ক্লাস হবে, জুম অ্যাপ যে অ্যাপে হচ্ছে মিটিং হয়, ক্লাস করানো হয়। অনেকে ফেসবুক গ্রুপে ক্লাস করায়, তো ওখানে কমেন্ট করে তারপর প্রশ্ন করতে হয়। তুমি একটা প্রবলেম বুঝতেছো না, আমি যেমন এটা বুঝাচ্ছি, তুমি বুঝতেছো না, আমাকে প্রশ্ন করতে হবে না। তো ওখানে হচ্ছে সেটা না করে হয় কি, জুম অ্যাপে ক্লাস না করায় ফেসবুক গ্রুপে ক্লাস করায়, লাইভে মানে কমেন্ট করতে হয়। তো কমেন্ট করতে গেলে এটা সাথে সাথে ওই টিচার দেখতেও পারে না। তুমি যখন কথা বলবা আমার কথার মাঝে, হ্যাঁ, তখন তো তুমি প্রশ্ন করবা, সরাসরি প্রশ্ন করবা আর কি। তারপর ক্লাসগুলো রেকর্ড করা থাকবে আর ফ্রি লেকচার শিট থাকবে। মানে তুমি ভর্তি হওয়ার পরে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা লেকচার শিট ফ্রিতে পেয়ে যাবা। বোর্ড প্রশ্ন সমাধান করা হবে, মানে তুমি একটা অধ্যায় শেষ করার পর বোর্ড প্রশ্ন সমাধান করে তারপর তার উপর তুমি পরীক্ষা দিবে। আর অনেক সুবিধা তো আছেই। সো যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে। এটা হচ্ছে এই কারণেই বলা, হয়তো অনেকে মানে এটাকে মনে করে যে স্যার বারবার একই কথা কেন বলে। ব্যাপারটা হচ্ছে, এটা আমি মনে করাই দিই এই কারণে যে যদি তোমার মানে তুমি যদিও ভিডিওটা হয়তো সার্চ করে দেখতেছো কিংবা তুমি আমার নিয়মিত ক্লাস দেখো, কিন্তু ইনফরমেশনটা জানলে হয়তো তোমার উপকার হতে পারে। মাত্র 1,200 টাকা দিয়ে একবারই 1,200 টাকা পেমেন্ট করতে হয়। 1,200 টাকা দিয়ে তুমি পুরো বই কমপ্লিট করে নিতে পারতেছো। সো এটা তোমার জন্য তো বিগ অপরচুনিটি, তাই না? তো জানানো উচিত। এই জন্য আমি একটু জানাই। তো এটা কিছু মনে নিও না, হ্যাঁ। ভালো না লাগলে স্কিপ করে দিবা, দিয়ে তারপর আগে যাবা, ক্লাস দেখবা। এরপরের কাজ হচ্ছে খনংটা। তো এখন খনংটা দেখো তো কি বলতেছে, যে 1, 3, 7, 15 তারিখের লেনদেনের সাথে জড়িত হিসাবের শ্রেণীগুলো দেখাতে হবে, হিসাবের শ্রেণী। সো এটা হচ্ছে খ নাম্বারটা, খেয়াল করো, খ নং। হ্যাঁ, এটা হচ্ছে খ। তো খ নাম্বার আমরা কি কাজ করব? আমরা কাজ করব হচ্ছে লেনদেনের সাথে জড়িত হিসাবের শ্রেণী দেখাবো। হ্যাঁ, তো 1, 3, 7, 15 তারিখের লেনদেনের সাথে জড়িত হিসাবের শ্রেণী। তো আমরা মূলত দেখাবো কি, কত কত তারিখ? 1, 3, 7, 15। 1, 3, 7 এবং 15 তারিখের লেনদেনের সাথে জড়িত হিসাবের শ্রেণী। হ্যাঁ,
শ্রেণী। তো আমাদের যে ছকটা করতে হবে, কি ছক? ছকটা হবে হচ্ছে তারিখ, পক্ষ বা সংশ্লিষ্ট হিসাব, তারপর হচ্ছে হিসাবের শ্রেণী হবে। তারিখ, পক্ষ বা সংশ্লিষ্ট হিসাব, তারপর হচ্ছে কি হিসাবের শ্রেণী। এখন আমরা 1 তারিখে আমাদের কি আছে? 1 তারিখে প্রথমে জানুয়ারির 1, 2025 আমরা লিখব 2025, তারপর লিখব জানুয়ারির 1 তারিখ। তো জানুয়ারির 1 তারিখে আমরা কি কি নিয়েছিলাম? প্রথমত নিয়েছিলাম হচ্ছে নগদ টাকা নিয়েছিলাম, রাইট? তাহলে আমরা নগদ টাকা নিয়েছিলাম কত? 1,70,000 টাকা। এই নগদ টাকা প্রতিষ্ঠানের জন্য একটা সম্পদ। এরকম আরও অনেক সম্পদ কিন্তু আছে প্রতিষ্ঠানে নগদ টাকার মতো। কি কি? যেমন ব্যাংক হচ্ছে একটা সম্পদ, যন্ত্রপাতি সম্পদ, এই যেমন এখানে ফটোকপি মেশিন আছে, এটাও একটা সম্পদ। তারপর যে কোনো কম্পিউটার যদি নেয়, অফিস সরঞ্জাম, সেটাও একটা সম্পদ। এই ধরনের অনেক সম্পদ নিয়ে কিন্তু একটা ব্যবসা শুরু করতে পারে মালিক। তো এখানে যেমন নগদ টাকা হচ্ছে একটা সম্পদ। তোমরা কমন কয়েকটি সম্পদের নাম মনে রাখলে মোটামুটি হচ্ছে ঝামেলা আর পোহাতে হবে না। কি কি সেগুলো? সেগুলো হচ্ছে যেমন এগুলো মনে রাখতে পারো সম্পদগুলো, বা বইয়ের পাশে লিখে রাখো। যেমন নগদ হচ্ছে একটা সম্পদ, নগদ একটা সম্পদ। তারপরে তুমি বারবার পাবা ব্যাংক নামক সম্পদটা, তারপর পাবা দেনাদার নামক সম্পদটা, তারপর পাবা হচ্ছে নগদ, ব্যাংক, দেনাদার, এই সম্পদগুলো পাবা। আচ্ছা, তোমরা আমাকে তো ক্লিয়ারলি স্পষ্ট শুনতে পাচ্ছ সবাই? আমি একটু মাঝে মধ্যে কনফিউশনে পড়ে যাই। তো আল্লাহর বান্দারা এত পর্দাশীল, একজনও কথা বলে না। হ্যাঁ, তোমাদের কি কথা বললে কি পাপ হবে? হ্যাঁ, কি অবস্থা? একটু কথাবার্তা বলতে হবে তো। আচ্ছা, আমি তো বুঝতেছি না, আমি পাগলের মতো খালি কথা বলে যাচ্ছি, কেউ কথা বলেন। আর ওই কমেন্ট করে লাভ নেই, আমি দেখি না, দেখা যায় না এখান থেকে কমেন্ট। ওকে, নগদ, ব্যাংক, দেনাদার, তারপর আছে হচ্ছে তোমার যেমন প্রাপ্য, দেনাদার বা প্রাপ্য হিসাব। এই প্রাপ্য আর দেনাদার হচ্ছে সেম জিনিস। এটা হচ্ছে সনাতন পদ্ধতিতে আমরা দেনাদার বলতাম, আর আধুনিক পদ্ধতিতে প্রাপ্য হিসাব বলে থাকি। তারপরে যন্ত্রপাতি, আসবাবপত্র, যন্ত্রপাতি, হ্যাঁ, আসবাবপত্র, এই ধরনের তুমি অনেকগুলো সম্পদ, টুকটাক কিছু কিছু সম্পদ নিয়ে ব্যবসা শুরু করতে পারো। তো এই জন্য এগুলো হচ্ছে সম্পদ। তো যখন মালিক প্রতিষ্ঠানে 1,70,000 টাকা দিবে, তখন কি প্রতিষ্ঠানে নগদ টাকা নামক সম্পদটা বাড়বে না? অবশ্যই বাড়বে। এজন্য আমরা তো জানি যে নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। হিসাব হচ্ছে 5 প্রকার। একটু পারলে লিখে নাও, হিসাব কত প্রকার? 5 প্রকার। হ্যাঁ, লিখে নাও, হিসাব 5 প্রকার। হিসাব হচ্ছে 5 প্রকার। হিসাব 5 প্রকার। এর আগে এটা বলেছিলাম কিনা মনে নেই। হ্যাঁ, হিসাব হচ্ছে 5 প্রকার। একটা হচ্ছে সম্পদ, 1 নম্বর হচ্ছে সম্পদ, 2 নম্বর হচ্ছে কি আয়, তারপর হচ্ছে কি ব্যয়, আয় ব্যয়, তারপর হচ্ছে দায়, আর আরেকটা হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব, হ্যাঁ, মালিকানা সত্ত্ব। তাহলে হিসাব কয় প্রকার? 5 প্রকার। মালিকানা সত্ত্ব। এখন এই মালিকানা সত্ত্ব, আয় ব্যয়, দায়, সম্পদ, মালিকানা সত্ত্ব। তো এর মধ্যে দুটো জিনিস যদি বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমরা ডেবিট বলে থাকি। 1 নম্বর হচ্ছে কি সম্পদ, এবং 2 নম্বর হচ্ছে ব্যয়। এই দুটো জিনিস যত বৃদ্ধি পাবে তত ডেবিট হবে। তার মানে আমরা কি বলতে পারি? এভাবে লিখে নিতে পারি যে সম্পদ ও ব্যয় যত বৃদ্ধি পাবে, হ্যাঁ, বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট হবে। বৃদ্ধি পেলে ডেবিট, আর হ্রাস পেলে ক্রেডিট হবে। হ্যাঁ, হ্রাস পেলে ক্রেডিট হবে। বৃদ্ধি পেলে ডেবিট, আর হ্রাস পেলে ক্রেডিট। ওকে, ভালো কথা। এরপরে তাহলে হিসাব তো 5 প্রকার, তার মধ্যে আমরা দুটো শিখে ফেললাম, সম্পদ এবং ব্যয় দুটো শিখে ফেললাম। এখন হচ্ছে আয়, দায়, মালিকানা সত্ত্ব। কি বলছে? আয়, দায়, মালিকানা সত্ত্ব। তাহলে চলো লিখে নেই এটা, আয়, দায়, তারপর হচ্ছে কি মালিকানা সত্ত্ব। এরা যত বৃদ্ধি পাবে তত ক্রেডিট হবে। মালিকানা সত্ত্ব, হ্যাঁ, এরা যত বৃদ্ধি পাবে তত ক্রেডিট হবে। এই যে তিনটা বৃদ্ধি পেলে ক্রেডিট। বৃদ্ধি মানেই ক্রেডিট, বৃদ্ধি মানেই ক্রেডিট, আর হ্রাস মানেই ডেবিট। হ্রাস মানে কি বলো তো? হ্রাস মানে অনেকে জানো, হ্রাস মানে হ্রাস পেলে ডেবিট। হ্রাস মানে কমে যাওয়া। হ্রাস মানে কি? কমে যাওয়া। আচ্ছা, হ্রাস মানে কমে যাওয়া, বৃদ্ধি মানে বেড়ে যাওয়া, আর হ্রাস মানে কমে যাওয়া। তো বৃদ্ধি পেলে
ক্রেডিট, আর হ্রাস পেলে ডেবিট। আর ওপাশে হচ্ছে ব্যয় এবং সম্পদ, দুটো জিনিস বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। ব্যয়, ওকে। তাহলে এখানে আমাদের কি বলছে প্রথমে, যে 1 তারিখে কি কি নিয়ে ব্যবসা করছে। তো নগদ 1,70,000 টাকা নিছে, তাহলে আমাদের প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পাবে। আর নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। ওই যে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট বলেছিলাম, তাহলে কি হবে, নগদান হিসাব। নগদ টাকা নিচ্ছে জন্য নগদান হিসাব, সংশ্লিষ্ট পক্ষ বা হিসাব কি হবে, নগদান হিসাব। এবং নগদান হিসাব ডেবিট তো এখানে আমরা লিখবো না, আমরা এখানে হিসাবের শ্রেণীটা লিখবো, এটা হচ্ছে একটা সম্পদ। নগদ টাকাটা কি একটা সম্পদ, ওকে। তারপরে দেখো উনি কি নিছে, ফটোকপি মেশিন নিছে, প্রতিটি 75,000 টাকা মূল্যের, হ্যাঁ, 2টি ফটোকপি মেশিন নিছে, তাহলে ফটোকপি মেশিন হবে। অথবা এটা তুমি যন্ত্রপাতি বলতে পারো, হ্যাঁ, ফটোকপি মেশিন। ওকে, তো ফটোকপি মেশিন হিসাব কি হবে, এটাও একটা কি সম্পদ, এটা একটা কি সম্পদ। আর এই সবগুলো কিন্তু মালিক দিছে, নগদ, ফটোকপি মেশিন সবগুলো মালিক দিছে। তো যখন মালিক দিবে, তো মালিক দিলে সেটাকে আমরা কি বলবো, মূলধন হিসাব বলবো, মূলধন হিসাব। আর মূলধনটা কি, মালিকানা সত্ত্ব, মূলধনটা মালিকানা সত্ত্ব, মূলধনটা হচ্ছে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব, ওকে। তারপরে এখন বলো তো, এটার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, একটু কথা বলতে হবে। স্যার বুঝছি পরে, ওকে, আর বলতাছি বুঝছি পরেরটা। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। তারপর এখানে তাহলে 1 তারিখেরটা গেল, এখন বলছে 3 তারিখেরটা। তো আমরা 3 তারিখেরটা লিখবো এখন। 3 তারিখে কি বলছে, বলছে জানুয়ারি 3 তারিখে ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে একটা হিসাব খুলছে। তো যখন ব্যাংকে টাকা জমা দিবে তখন কিন্তু প্রতিষ্ঠান থেকে টাকাটা চলে যাবে, প্রতিষ্ঠানের নগদ টাকা চলে যাবে, আবার ব্যাংকের টাকাটা বৃদ্ধি পাবে। তো এই ব্যাংকের টাকাও যেমন প্রতিষ্ঠানের, নগদ টাকাও প্রতিষ্ঠানের, নগদ টাকাও যেমন একটা সম্পদ, ব্যাংকও কিন্তু সেম একটা সম্পদ। তাহলে এই একটা সম্পদ কমে যাবে, আরেকটা সম্পদ বৃদ্ধি পাবে। তাহলে একটা সম্পদ কমে যাচ্ছে আর একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে আর ব্যাংকের টাকাটা বৃদ্ধি পাচ্ছে। তো ব্যাংক নামক সম্পদ বৃদ্ধি পাবে আর নগদ টাকা নামক সম্পদ কমে যাবে। এজন্য আমরা এটা হলো সংশ্লিষ্ট হিসাব লিখব, ব্যাংক হিসাব, প্রথমে লিখব ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব, আর তারপরেরটা লিখব হচ্ছে নগদান হিসাব, ব্যাংক হিসাব এবং হিসাব, নগদান হিসাব, নগদান, জি, ব্যাংক হিসাব এবং নগদান হিসাব, ওকে। তাহলে ব্যাংক হিসাব কি একটা সম্পদ, ব্যাংক হিসাব কি একটা সম্পদ, আর নগদান হিসাব কি একটা, এটাও কি সম্পদ হিসাব, সম্পদ। তাহলে যে হিসাবের শ্রেণীর কথা বলছিল, শ্রেণীটা কি, একটা হচ্ছে সম্পদ, তারপর একটা সম্পদ মালিকানা সত্ত্ব। এখানে সম্পদ মানে তোমাকে ওই হিসাবের শ্রেণীটা জাস্ট উল্লেখ করতে হবে, হ্যাঁ, ওকে। তারপর 3 তারিখের পরে আছে কত, 7 তারিখ, কি আছে, ফটোকপি ও কম্পোজের কাগজ ক্রয়। বলো তো, ফটোকপি ও কম্পোজের কাগজ ক্রয় এটা কি হবে, যে কোনো একজন বলো তো। আমি বলি, হ্যাঁ বলো। ফটোকপি বলছে না, তো ফটোকপি ক্রয় হিসাব ডেবিট আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট, কিন্তু ফটোকপি হিসাব তো না, ফটোকপি তো আর ক্রয় করা যায় না। ফটোকপির জন্য কাগজ ক্রয় করছে, কাগজ, কাগজ, তো ক্রয় হিসাব ডেবিট, জি, তো ক্রয় হিসাব জি 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 হিসাব ক্রেডিট, জি, থ্যাংক ইউ। তাহলে এখানে কি হবে, এখন এইখানে একটা ব্যাপার হচ্ছে, আমরা এটাকে এই সেন্সে চিন্তা করতে পারি। এটা এক এক গাইডে এক এক রকম ফলাফল দেওয়া আছে, যদি খেয়াল করো দেখতে পাবো যে এক এক গাইডে এক এক রকম দেওয়া আছে, কারো লেকচার গাইডে একরকম দেওয়া আছে, আবার হচ্ছে আদিল নামের একটা গাইড আছে, ওখানে আরেক রকম দেওয়া আছে। তো এখানে তুমি একটু চিন্তা করবে যে কাগজটা কি তিনি ক্রয় করে সরাসরি বিক্রি করতেছে কিনা। তুমি ক্রয় দিলে হবে, এটা তোমার সেন্স অনুযায়ী তুমি যেটা ইচ্ছে দিতে পারো, ক্রয় দিতে পারো, সমস্যা নেই, কাটা দিবে না। তবে অনেক টিচার এটা এভাবেও চিন্তা করে যে কাগজ ক্রয় করছে তিনি প্রিন্ট করার জন্য, যেহেতু তার ফটোকপি ব্যবসা, তাহলে তিনি কি করবে, কাজটা করবে কি, প্রিন্ট, এটা একটা সেবামূলক কাজ, সেবামূলক কাজ, প্রিন্ট করবে। তাহলে প্রিন্ট করতে গেলে তার কিন্তু কাগজটা ব্যবহার করতেছে, কোনো কিছু ব্যবহার করলে সেটাকে মণিহারি বলা হয়, সে কাগজটা মণিহারি বলা হয়, এবং এটা হচ্ছে সেবায়, অন কাইন্ড অফ, ঠিক আছে, অন কাইন্ড অফ কি, সেবায়। এটা নিয়ে আর কোনো মতামত আছে? তুমি যদি বলো যে আমি স্যার ক্রয় হিসাব দিতে চাই, হ্যাঁ দাও,
সমস্যা নেই, ক্রয় হিসাব দিতে পারো। ওকে ওকে, তাহলে তুমি যদি বলো যে না ক্রয় হিসাব দিব, তাহলে ক্রয় হিসাব দিয়ে দাও। ক্রয় হিসাব আর হচ্ছে ক্রয় একটা ব্যয়, ব্যয় হিসাব দিতে পারো, অথবা এটাকে তুমি মণিহারি হিসাব দিতে পারো। মণিহারি হিসাব, হ্যাঁ, এটা হচ্ছে ব্যয় হিসাব। ওকে, তারপরে দেখো এই যে মণিহারি ক্রয় করতেছে উনি, ফটোকপি ও কম্পোজের কাগজ ক্রয় 2000 টাকা, এর বিনিময়ে কি চলে যাচ্ছে? নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছে। তো যখন প্রতিষ্ঠান থেকে নগদ টাকা নামক সম্পদ চলে যাবে, তাহলে নগদান হিসাব হবে আরেকটা পক্ষ, নগদান হিসাব। নগদান হিসাব এটা হচ্ছে একটা সম্পদ, নগদ টাকা কি একটা সম্পদ। তারপর 7 তারিখের পর বলা আছে 15 তারিখে দোকানের পরিচিতির জন্য এলাকায় 2000 টাকা ব্যয় প্রচারপত্র। প্রচারপত্র, এই প্রচারপত্র মানে হচ্ছে বিজ্ঞাপন। প্রচারপত্র মানে বিজ্ঞাপন। তাহলে প্রচারপত্র যেহেতু বিজ্ঞাপন, আর বিজ্ঞাপন দেওয়া কি একটা ব্যয় নিশ্চয়ই, তাহলে ব্যয় যত বৃদ্ধি পাবে তত কি হবে? ডেবিট হবে। সো আমরা লিখতে পারি কি 7 তারিখের পর 15 তারিখ, 15 তারিখ, তাহলে এটার নাম হচ্ছে বিজ্ঞাপন হিসাব। বিজ্ঞাপন, হ্যাঁ, কি হবে? বিজ্ঞাপন হিসাব। বিজ্ঞাপন হিসাব ডেবিট, এটা বিজ্ঞাপন একটা ব্যয়, বিজ্ঞাপন একটা ব্যয়। আর বিজ্ঞাপনের ফলে প্রতিষ্ঠান থেকে নগদ টাকাটা চলে যাবে, এজন্য নগদান হিসাব। হ্যাঁ, নগদান হিসাব, নগদান হিসাব। তো নগদান হিসাব কি হবে? নগদান হিসাব হচ্ছে একটা সম্পদ হিসাব। নগদান হিসাব সম্পদ হিসাব। ওকে, তাহলে এখন দেখো, এখন বলো তো এইখানে বোঝনি কে কে? একটু প্লিজ একটু বলো কে কে বুঝনি? হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার আপনি আবার 1 নাম্বার জাবেদাটা একটু ভালো করে বলেন তো। হুম, 1 নাম্বার জাবেদাটা আবার একটু বুঝিয়ে দেন। হ্যাঁ 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 হ্যাঁ, 1 নাম্বার জাবেদার মধ্যে কি আছে দেখো। 1 নাম্বার জাবেদা হচ্ছে জনাব অপু 2025 সালের 1 জানুয়ারি তারিখে নগদ টাকা ও প্রতিটি 75,000 টাকা মূল্যের 2টি ফটোকপি মেশিন নিয়ে ব্যবসা শুরু করেছে। এখানে একটা হচ্ছে সে নগদ টাকা আনছে, নগদান হিসাব ডেবিট, নগদ টাকা আনছে এজন্য নগদ টাকা বৃদ্ধি পাবে। আর সে যে ফটোকপি মেশিন নিয়ে আসছে, এটার ক্ষেত্রে আমরা একটা হচ্ছে ফটোকপি মেশিন হিসাব ব্যবহার করা যাবে না, শুধু সরাসরি মেশিন হিসাব তুমি লিখতে পারো, মেশিন হিসাব। হ্যাঁ, আর যদি একটু বিস্তারিত লেখো, সময় যদি পাও, তাহলে ফটোকপি মেশিন এসে লিখতে পারো, অথবা এটাকে আরেকভাবে বলা যায় অফিস সরঞ্জাম। তবে অফিস সরঞ্জামটা আমরা কম্পিউটার ল্যাপটপে দিলে সবচেয়ে বেশি মানানসই হয়, ঠিক আছে। আর তাছাড়া বাকি সব ক্ষেত্রে আমরা সেটাকে মেশিন হিসাবটাই বেশি ব্যবহার করি, অথবা ফটোকপি মেশিন হিসাব ব্যবহার করি। হ্যাঁ, ওকে। আর দুটো যেহেতু নিয়ে আসছে, কি নিয়ে আসছে? সে নগদ আনছে, আর হচ্ছে ফটোকপি মেশিন সে নিয়ে আসছে তার নিজের টাকা দিয়ে, প্রতিষ্ঠানে ইনভেস্ট করছে, এজন্য প্রতিষ্ঠানে সেটা মূলধন হিসাবে ব্যবহার হবে। সো মূলধন হিসাব ক্রেডিট হবে, ঠিক আছে। হ্যাঁ, তো এটার জন্য তুমি এইখানে তুমি সরাসরি শুধু মেশিন হিসাব লিখতে পারো, এই যে ব্র্যাকেটে মেশিন হিসাব লিখতে পারো। এটাকে তুমি আরেকভাবে অফিস সরঞ্জাম বলতে পারো, তবে সবচেয়ে মেশিন হিসাবটা বেটার হয়। আর অফিস সরঞ্জাম বলে থাকি আমরা কম্পিউটার, প্রিন্টার, এই ধরনের কিছু কাজ আছে। হ্যাঁ, ওকে। তারপর দেখো জানুয়ারি মাসের 4, 8, 24, 30 তারিখের লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। ডেবিট ক্রেডিট, তো আমরা ডেবিট ক্রেডিটের একটা ছক করব। ডেবিট ক্রেডিটের একটা ছক করব, তোমরা এটা চাইলে তুলে নিতে পারো, আর এটা আমি ছবি রেখে দিচ্ছি। ওকে, স্যার ডেবিট ক্রেডিটের গড় বলবো আপনাকে? না, ঘর করতে হবে ডেবিট ক্রেডিটেতে বললাম। ও আচ্ছা, দেখো এটা হচ্ছে একটা, এখানে যে অঙ্কটা চাইছে সেটা হচ্ছে জানুয়ারি 4, 8, 24, 30 তারিখের লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। তো ডেবিট ক্রেডিট বললে টাকার ঘরটা ওর সাথে ফ্রি থাকবে, সোজা হিসাব, তারিখ, পক্ষবার সংশ্লিষ্ট হিসাব। ডেবিট ক্রেডিট তো লিখবাই, সাথে টাকার ঘরটা রাখতে হবে। হ্যাঁ, টাকার ঘরটা রাখতে হবে, এভাবে মনে রাখতে পারো। আর এইখানে যখন বলছে যে হিসাবের শ্রেণী দেখাইতে বলছে, আর তুমি একটু মিউট করো, কারণ তোমার যে শোনো, যার ওখান থেকে সাউন্ড আসবে তার স্ক্রিনটা সবার সামনে দেখায়। সো এই জন্য কথা বলার শেষ সাথে সাথে আবার মিউট করে দিবা, কথা বলার দরকার সাথে সাথে আনমিউট করবা। আশা করি আমার চেয়ে তোমাদের ফোন অনেক দামি, সো তোমাদের ফোনে আরও ভালো কাজ করবে। হ্যাঁ, আর বোর্ডের ফুল স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু জানাইও। হ্যাঁ,
বোর্ডের ফুল স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? ওকে, তাহলে প্রথমে কি আছে? 4 তারিখে, জানুয়ারি 4 তারিখ 2025, এটা হচ্ছে গ নং প্রশ্নের উত্তর। গ নং প্রশ্নের উত্তর। এখানে বলছে কি ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। সো আমরা একটু সংক্ষেপে আমি লিখে দিচ্ছি যে ডেবিট ক্রেডিট নির্ণয়, ডেবিট ক্রেডিট নির্ণয়। প্রত্যেকেই কথা বলতে হবে ক্লাসে কথা বলাটা কত ভালো। তোমার যত প্রশ্ন আছে তুমি মনে হবে যে তোমার প্রাইভেট পড়তেছো অফলাইন ব্যাচে। সো এটা মাথায় রাখবা, কথা বলতে না পারলে তোমার কোর্সে ভর্তি হয়ে কোনো লাভ নেই। 2025 দেখো, ও কিন্তু অনেক ডাউট ক্লিয়ার করে নিল, ওর যে প্রবলেমগুলো, ঠিক আছে। হিসাব বিজ্ঞানে প্রচুর ডাউট থাকে এবং এটার অনেক দ্বিমত আছে। দেখবা অনেক অঙ্কে, আরও তো ইন্টারমিডিয়েটে বেশি, ম্যাক্সিমাম অঙ্কের নিচে নোট দেওয়া থাকে। কেন দেওয়া থাকে? কারণ তোমার মতামত ভিন্ন হতেই পারে, ঠিক আছে। মতামত, তুমি এক সেন্সে চিন্তা করতেছো, আমি এক সেন্সে চিন্তা করতেছি। লেখা আছে জাস্ট উত্তোলন 10,000 টাকা, আমি চিন্তা করতেছি এটা মালিক প্রতিষ্ঠান থেকে উত্তোলন করছে, আর তুমি চিন্তা করতেছো যে এটা প্রতিষ্ঠানের ব্যাংক থেকে প্রতিষ্ঠানের নগদ টাকা উত্তোলন করা হয়েছে, এজন্য উত্তোলন বলছে। কোনটাকে রাইট বলবো? এই যে ব্যাপারটা, তুমি এখানে কিন্তু কমেন্ট নিচে মন্তব্য দিতে পারো বা নোট দিতে পারো, বিশেষ দ্রষ্টব্য দিতে পারো যে মনে করা হলো টাকাটি প্রতিষ্ঠান থেকে মালিক উত্তোলন করছে, আবার মনে করা হলো যে ব্যাংক থেকে প্রতিষ্ঠানে উত্তোলন করা হয়েছে। এই ধরনের যে কনফিউশনগুলো ক্রিয়েট হয়, তুমি এগুলো জানতে পারবে না তো প্রশ্ন না করলে। ওকে, তারপর দেখো 2025 সাল জানুয়ারির 4 তারিখ, তো কি আছে? জানুয়ারি 1, 3, 7, 15 তারিখের লেনদেনের সাথে জড়িত, জানুয়ারি 4, 8, 24, 30 তারিখের লেনদেন ডেবিট ক্রেডিট নির্ণয়। তাহলে 4 তারিখে কি আছে দেখো তো? 4 তারিখে হচ্ছে দোকানের বৈদ্যুতিক মিটার সংস্থাপনের খরচ 15,000 টাকা। দেখো, বৈদ্যুতিক মিটার সংস্থাপন, তো বৈদ্যুতিক মিটার সংস্থাপন ব্যয় ডেবিট এবং তোমার নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে যাবে, এজন্য নগদান হিসাব ক্রেডিট। সো তুমি বৈদ্যুতিক মিটার লিখতে পারো, অথবা অনেক বড় হয়ে যায় যদি লিখতে সমস্যা হয় তাহলে লেখার দরকার নাই। বৈদ্যুতিক মিটার সংস্থাপন ব্যয় ডেবিট, স্যার বেশি বড় হয়ে পরে জাস্ট বৈদ্যুতিক মিটার লিখে দাও তাহলে হবে, বৈদ্যুতিক মিটার হিসাব ডেবিট। আচ্ছা, আর নগদ টাকা চলে যাবে, শোনো, নগদ টাকা চলে যাবে, এজন্য নগদান হিসাব ক্রেডিট। একটা বিষয় খেয়াল করে দেখো, বৈদ্যুতিক মিটার সংস্থাপনটা আমরা করতেছি, কিন্তু মিটারটা সরকারের, এটা জাস্ট সংস্থাপন ব্যয়টা আমার, কিন্তু মিটারটা কিন্তু মালিকানা সরকারের, মালিকানা সরকারের না এটা। সো এই বিষয়টা মাথায় রাখবা, প্রত্যেকটা লেনদেন নিয়ে একটু ভাববা, চিন্তা করবা। সো নগদান হিসাব কি হবে? ক্রেডিট হবে। নগদ টাকা নামক সম্পদ কমে যাচ্ছে প্রতিষ্ঠান থেকে, তো সম্পদ কমে গেলে ক্রেডিট হয়। তো কত টাকা লেখা আছে এখানে? টাকার পরিমাণ কত আছে দেখো, টাকার পরিমাণ লেখা হচ্ছে 15,000 টাকা। তাহলে এখানে 15,000 টাকা হবে, 15,000 টাকা, এখানে 15,000 টাকা হবে। তারপর 4 তারিখের পর কি আছে? 8 তারিখে কি লেখা আছে দেখো, 8 তারিখে বলা আছে, 8 তারিখে বলা আছে কি? বাকিতে একটি ফ্যান ক্রয় করা হলো 3,000 টাকা। একটা ফ্যান ক্রয় করা হয়েছে, এটা যাবে দা কি হবে বলো তো? বাকিতে একটি ফ্যান ক্রয়। তখন তুমি পণ্য ক্রয় করবা, একটু খেয়াল করো, পণ্য ক্রয় করবা, পণ্য। শোনো, পাওনাদার আর প্রদেয় হিসাব, পাওনাদার আর প্রদেয় হিসাব খেয়াল করো, প্রদেয় হিসাব আর পাওনাদার হিসাব। একটা সনাতন পদ্ধতিতে পাওনাদার হিসাব বলা হতো, আর আধুনিক পদ্ধতিতে প্রদেয় হিসাব বলা হয়। আধুনিক পদ্ধতিতে প্রদেয় হিসাব বলা হয়, সনাতন পদ্ধতিতে পাওনাদার হিসাব বলা হতো। এখন বলো কার কি প্রশ্ন, কে কি বলতে চাও? স্যার কোনো প্রবলেম নাই। তাহলে সবার ডাউট ক্লিয়ার? আরেকজন কে বলছিলা? তুমি পাওনাদার হিসাব দিতে পারো, প্রদেয় হিসাব দিতে পারো। গাইটের, শোনো, গাইটের 100টা সৃজনশীল দেখবা, সেখানে শোনো কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো আমি বলি, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আর কথা বলো না, শোনো, তাহলে প্রদেয় হিসাব আর পাওনাদার হিসাব। আচ্ছা, এবার আরেকটা ব্যাপার হচ্ছে, যেমন তুমি যদি স্থায়ী সম্পদ বাকিতে ক্রয় করো, স্থায়ী সম্পদ, যেমন এটা স্থায়ী সম্পদ, কিন্তু এইখানে সবচেয়ে বেস্ট হবে, তোমাদের কারোটা বেস্ট হবে না, তখন সবচেয়ে বেস্ট হবে কি জানো? যেমন আসবাবপত্র ক্রয় করছো বাকিতে, তো আসবাবপত্র বৃদ্ধি পাবে, আসবাবপত্র হিসাব লিখবা, আসবাবপত্র হিসাব লিখবা। আর তুমি লিখবা আসবাবপত্র সরবরাহকারী হিসাব, আসবাবপত্র সরবরাহকারী হিসাব, সরবরাহকারী হিসাব
হ্যাঁ, আসবাবপত্র সরবরাহ করা হিসাব। তো আসবাবপত্র সরবরাহকারী মানে তুমি যার কাছ থেকে পণ্য কিনছো সে তোমার প্রদেয় হিসাব কিংবা সে তোমার পাওনাদার হিসাব, কিন্তু তুমি যার কাছ থেকে আসবাবপত্র কিনছো সে হচ্ছে স্থায়ী সম্পদ ক্রয় করছো তার কাছ থেকে। তো তোমার জন্য এটা বুঝতে সুবিধা হবে যে তুমি তার এই আসবাবপত্র সরবরাহকারী বললেই তুমি বুঝতে পারবে যে এটা তুমি তার কাছ থেকে একটা স্থায়ী সম্পদ ক্রয় করছো, স্থায়ী সম্পদ। তাছাড়া একটা হচ্ছে সনাতন পদ্ধতি আর একটা হচ্ছে আধুনিক পদ্ধতি, এই তাছাড়া কিছুই না। সো তুমি যে কোনোটা দিতে পারো। তো আমি সচরাচর করি কি, তুমি রেওয়ামিল অধ্যায় করবা, যে কোনো অধ্যায় যে এটা দেখবা যে এক একটা এক এক রকম আছে, এই জন্য তুমি চাইলে যেটা ইচ্ছে ব্যবহার করতে পারো, তবে আধুনিকটাকে ব্যবহার করবা বেশি, এটা ভালো লাগবে আর কি। সো তাহলে দেখো, তুমি যখন বাকিতে একটা ফ্যান ক্রয় করবা 3000 টাকা দিয়ে, একটা অফিসের একটা জিনিসপাতি, অফিসের একটা সরঞ্জাম, এই জন্য অফিস সরঞ্জাম হিসাব লিখতে পারো, অফিস সরঞ্জাম হিসাব। আর হচ্ছে এটা হচ্ছে ডেবিট, কারণ এটা একটা সম্পদ, আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। আর তুমি ক্রয় করতেছো বাকিতে, ধারে, দেখো ধারে ক্রয় করতেছো বাকিতে, তো বাকিতে ক্রয় করলে কি হয়, পাওনাদার বা প্রদেয় হিসাব বলতে পারো, প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব ক্রেডিট হবে। কেন? কারণ এখানে তুমি যখন বাকিতে ক্রয় করবা তখন তোমার দায়টা বৃদ্ধি পাবে, তো দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। হ্যাঁ, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। ওকে, এরপরে দেখো, তারপর আছে 24 তারিখে একটি স্কুলের প্রশ্ন ফটোকপি বাবদ নগদে পাওয়া গেছে 8000 টাকা। তো এই ফটোকপি আয় লেখা যাবে, আবার সেবা আয় লেখা যাবে, এটা সেবাদানকারী প্রতিষ্ঠান ধরা হয় অনেকটা। তো এই জন্য আমরা এটাকে বলতে পারি ফটোকপি আয় কিংবা সেবা আয়। আর তুমি তার কাছ থেকে কি পাচ্ছ, নগদ টাকা পাচ্ছ 8000 টাকা। এজন্য আমরা লিখতে পারি কি, এজন্য আমরা লিখতে পারি 24 তারিখ দিয়ে, 24 তারিখ দিয়ে আমরা লিখতে পারি নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি পাবে, এজন্য নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। আর হচ্ছে তুমি কাজটা করতেছো কি, সেবা আয় ধরতে পারো, সেবা আয় কিংবা ফটোকপি আয় ধরতে পারো, ফটোকপি আয়, হ্যাঁ ফটোকপি আয় এটা ধরতে পারো। তাহলে সেবা আয় আর ফটোকপি আয় দুটোকে তুমি যেটা ইচ্ছে বলতে পারো। এর বিনিময়ে তোমার আয় বৃদ্ধি পাচ্ছে, এজন্য কি হবে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় বলেছিলাম না, আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। কত টাকা? 8000 টাকা। সো 8000 টাকা লিখতে হবে এখানে, 8000 টাকা। এটা নিয়ে কোনো ডাউট আছে কিনা, কেউ কোনো প্রশ্ন থাকলে করতে পারো প্লিজ। থ্যাংক ইউ। স্যার নাই। ওকে, থ্যাংক ইউ। 30 তারিখে বলা আছে কি, দোকান ভাড়া বাবদ 5000 টাকার চেক প্রদান করা হয়েছে। আচ্ছা, তুমি চেক প্রদান করছো, দোকান ভাড়া দিছো, কাজ হচ্ছে দোকান ভাড়া। ভাড়া হচ্ছে একটা ব্যয়, বেতন ভাড়া কমিশন এগুলো এক একটা ব্যয়। তো ব্যয় যত বৃদ্ধি পাবে তত ডেবিট হবে। ব্যয় বৃদ্ধি পেলে ওই যে সম্পদ আর ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, তো ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে, এর জন্য ভাড়া হিসাব ডেবিট হবে, ভাড়া হিসাব ডেবিট হবে। তো লেখো ডেবিট ভাড়া হিসাব। আচ্ছা, আর তারপরে তুমি তাকে কি দিচ্ছ, নগদ টাকা চেক দিচ্ছ, সরি নগদ না, চেক দিচ্ছ। তো চেক দিলে কি হবে, ব্যাংকের টাকা চলে যাবে, এজন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। আর নগদ টাকা দিলে নগদান হিসাব ক্রেডিট হতো। তো ব্যাংক একটা সম্পদ, তো ব্যাংক নামক সম্পদ কমে যাবে, এজন্য ব্যাংক হিসাব কি হবে, ক্রেডিট হবে। কত টাকা দিছে, 5000 টাকা, এই যে 5000 টাকা। ওকে।